15 দিনের ঈদ ট্যুর শেষ করে অবশেষে আমরা নিজের বাসায় এলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমরা কিন্তু অলরেডি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন কিন্তু ড্রাইভিং করছে আমার ননাস। 5-6 ঘন্টা ড্রাইভিং করার পর আমরা আমাদের বাসার সামনে চলে এসেছি। বাসায় এসেই মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ যতগুলো গাছ ছিল এসে দেখি সবগুলো গাছ মরে শুকনো হয়ে আছে, যে একটুও ভালো লাগেনি আমাদের কারো। এরপরেই আমরা আমাদের বাগানে চলে যাই। বাগানে আসার পর একটু ভালো লাগে, কারণ অলরেডি গাছগুলো সবজি দেওয়া শুরু করে দিয়েছিল। বেগুন গাছে একটা বেগুন হয়েছিল, কিন্তু মাশাআল্লাহ করলা গাছে অনেকগুলো করলা হয়েছিল, প্রায় 1 থেকে 1.5 কেজির মতো। আর অনেকগুলো মরিচ গাছ থাকার পরেও মরিচ কিন্তু একটা গাছে এসেছিল, তাও 4-5টার মতো, সেটাও আমরা নিয়ে নিলাম। আর টমেটো গাছে খুব সুন্দর কিউট একটা টমেটো হয়েছিল। যাই হোক, এরপর আমরা লাউ পাতা নিয়ে নিয়েছিলাম মাছ দিয়ে খাবো বলে। বাইরের খাবার খেতে খেতে এতটাই বিরক্ত হয়ে গিয়েছিলাম আমরা, যে ঘরের খাবার খাওয়ার জন্য আমাদের প্রাণ আনচান করছিল। বাসায় এসে ফ্রিজ থেকে মাছ নামিয়ে ভিনেগার আর লবণ দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আপনারাই বলুন তো, বাহিরের খাবার যত দামেই হোক না কেন, ঘরের খাবারের মতো শান্তি কি বাহিরের খাবারে পাওয়া যায়? এই দেখুন, আমি প্রথমেই আলু ভর্তার ভাত বসিয়ে দিয়েছি। রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা আবারও বাগানে চলে গিয়েছিলাম। যেহেতু আমরা 15 দিনের মতো বাসায় ছিলাম না, বাগানের তেমন একটা পরিচর্যা করা হয়নি। এই জন্য দেখলাম বাগানে অতিরিক্ত পরিমাণে দুর্বা ঘাস জন্মেছিল। আমরা প্রথমে এগুলোকে ক্লিন করার কাজে নেমে পড়লাম। ঘুরে বেড়ানো আমাদের মনকে সতেজ করে ঠিকই, কিন্তু বাসায় ফেরা আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের দায়িত্বের কথা। অনেকেই আমরা ট্যুর শেষ করে বিষণ্ণ হয়ে পড়ি যে আল্লাহ, এত তাড়াতাড়ি টাইমটা শেষ হয়ে গেল। কিন্তু মনে রাখবেন, এই ছোট ছোট বিরতিগুলোই কিন্তু আমাদেরকে নতুন করে কাজ করার শক্তি যোগান দেয়। আমাদের বাগানে একটা বড়ই গাছ ছিল, অনেক বড় হয়ে যাওয়ার পরেও একটাও ফল দিচ্ছিল না। তাই ভাবলাম গাছটাকে কেটে ফেলি। যেই কথা সেই কাজ, গাছটাকে কেটে ছোট ছোট পিস করে একটা সাইডে রেখে দিয়েছি, যাতে কেউ ব্যথা না পায়। জীবন মানেই কিন্তু কখনো ছুটে চলা, আবার কখনো নিজের বাসায় ফিরে নতুন উদ্যমে নতুন করে কাজ শুরু করে দেওয়া। পুরো বাসাটা এখনও অগোছালো, পুরোপুরিভাবে গুছিয়ে নিতে আমার প্রায় 2-3 দিনের মতো সময় লেগে যাবে। তো ভাবলাম আমি প্রথমে বাগানের কাজটা করে নিই, এরপর না হয় বাসার কাজগুলো করে নেওয়া যাবে। যেহেতু বাসায় কাজ করার জন্য আমার একটা হেল্পিং হ্যান্ডও আছে। এই দেখুন, ট্যুর থেকে ফেরার পর আমাদের সবার কাপড়ের অবস্থা। এই 15 দিন কাপড় চোপড় ধোয়ার কোনো সিস্টেম পাইনি। 15 দিনের যত জমা কাপড় আছে সব কিন্তু একসাথে হয়েছে। এখন আমরা কাপড়গুলোকে আলাদা আলাদা করে নিলাম, লালের সাথে লাল রাখলাম এবং সাদার সাথে সাদা, যাতে কাপড়গুলো নষ্ট না হয়ে যায়। এরকমভাবে আলাদা করে নিলে একটা কাপড় থেকে আরেকটা কাপড়ে রং লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আমি ওয়াশিং মেশিনটা অন করে দিয়েই সোজা চলে গেলাম আমার বেডরুমে। আমি আমার বেডরুমের দিকে প্রায় কিছুক্ষণ তাকিয়েছিলাম আর ভাবছিলাম, এই 15 দিনে কত কত হোটেলে থেকেছি, 5 স্টার, 3 স্টার, নর্মাল হোটেল, কিন্তু আমার বাসার যে বিছানা, সেখানে পিঠ দেওয়ার যে শান্তি, এই শান্তিটা আমি কোথাও পাইনি। সেটা আমি বাসায় এসে রিয়েলাইজ করতে পেরেছি। যখন আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম, আমার কাছে অন্যরকম একটা শান্তি লাগছিল। মনে হচ্ছিল আমি আমার স্বপ্নের জায়গায় চলে এসেছি। কথায় আছে না, নিজের বলতে কিছু হয়, আসলেই হয়। আমার প্রতিটা চাদরে এইরকম ইলাস্টিক দেওয়া আছে, এতে করে চাদর তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। ভালো করে গুজে দিলে এবং 4 সাইডে যদি ভালো করে আটকে নেওয়া যায়, তাহলে অনেকক্ষণ চাদরটা বিছানাতেই সুন্দরভাবে সেট হয়ে থাকে। বারবার করে চাদর ঠিক করার কোনো প্রয়োজন পড়ে না। বিছানাটা আমি ঠিক করে গুছিয়ে নিয়ে এবার চলে গেলাম 1 কাপ চা খাওয়ার পালা। চা খেতে না পারলে তো একটুও ভালো লাগে না। আসার সময় এই মিল্ক প্যানটা কিনে এনেছিলাম,
কিন্তু মজার ব্যাপার হলো আসার সাথে সাথেই এইটাতে চা বানিয়ে খেয়ে নিয়েছিলাম। প্রথমে ভিডিও করতে পারিনি জন্য পরবর্তীতে ভিডিও করে নিলাম। আসলে বাসায় আসার পর এত বেশি কাজ জমা হয়েছিল যে ভিডিও করে করে কাজ করতে গেলে অনেক বেশি সময় লেগে যায়। ভিডিও করার সময় তখন পাচ্ছিলাম না। যখনই সময় হলো তখন ধীরে ধীরে অল্প অল্প করে ফুটেজ নেওয়া শুরু করলাম। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কে কে এমন আছেন যাদের চা খেতে না পারলে দিনটাই ভালো কাটে না অথবা মাথা ব্যথা করে? এরই মধ্যে কিন্তু আমার ননাস আর দুলাভাই বাঙালি বাজারে চলে গিয়েছিল। অনেক দিন বাংলাদেশের খাবার খাওয়া হয় না, মনটা কেমন করছিল। বাঙালিদের মতো রান্না পৃথিবীর কোথাও আর হয় না। এতটা মজাদার আর রান্নার এত সৌন্দর্য যা অন্য কোথাও আমি খুঁজে পাই না। সেদিন আমরা না চাইতেও পেয়ে গিয়েছিলাম গলদা চিংড়িগুলো, আরও পেয়েছিলাম ইলিশ মাছ, যা কখনো কল্পনাতেও আমাদের ছিল না। ইলিশ মাছে কিন্তু মাশাল্লাহ আবার ডিমও হয়েছিল। এই জিনিসটা তো আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ পাকিস্তানি মানুষরা তো মাছই খায় না খুব বেশি একটা। এর মধ্যে ইলিশ মাছ তো পেয়েছি, সাথে ডিমওয়ালা। এই যেন মেঘ না চাইতেই পানি পাওয়ার মতো একটা ব্যাপার। এরপর আরও একটি মাছ পেয়েছি যা আমি কখনো ভাবিনি যে পাবো। বাংলাদেশে থাকলে তো আমরা সবাই কম বেশি আইড় মাছটা খাই, কিন্তু পাকিস্তানে এসেও যে আমরা আইড় মাছ পেয়ে যাব এইটা আমি কখনোই ভাবিনি। যাই হোক, সব মিলিয়ে বাজারটা ভালো ছিল। আরও কিছু সবজি পেয়েছি যেগুলো পাকিস্তানে সচরাচর পাওয়া যায় না। যেমন এর মধ্যে ছিল লতিটা কিন্তু পাওয়া যায় না বললেই চলে। আরও ছিল একেবারে দেশি সিম। দোকানদারকে জিজ্ঞেস করেছিলেন যে ওরা এগুলা কোথা থেকে পেল। উনি উত্তর দিয়েছিল এগুলা নাকি বাংলাদেশ থেকে এসেছে। আর পেয়েছিলাম পুঁইশাকটাও পাওয়া যায় না। আর এনেছিল জিভে জল আসার মতো কাঁচা আম। যেহেতু আমরা এতদিন বাসায় ছিলাম না, বাসায় কিন্তু কোনো খাবারও ছিল না, সব খাবার শেষ করে আমরা রেখে গিয়েছিলাম। এই জন্য বাচ্চাদের খাবার থেকে শুরু করে ফলমূল, চিপস, চকলেট, দুধ সব কিছুই কিন্তু আনতে হয়েছিল আমাদের একদিনের মধ্যেই। যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দিবেন। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, আর এই ঈদে কোথায় কোথায় ঘুরলেন, কেমন কাটলো আপনাদের ঈদ, সব কিছু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।